নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধা আনিকা। পর্ব ৭। সাউন্ড বক্সে অনেক ময়লা জমে আটকে আছে, পরিষ্কার করতে ব্রাশ লাগবে। আওয়াজ গড়গড় করছে। রাগে নিতুর মাথার রক্ত চলে গেল। আমার ব্রাশ দিয়ে সাউন্ড বক্স পরিষ্কার? কিন্তু মুখে শান্তভাবে এনে বলল, আমার কাছে কোনো ব্রাশ নেই। বলিস কি রে, দাঁত মাজিস না তুই? খাটাস? না, মাজি না। মুখে গন্ধ হয় না তোর? আপনি দরজা বন্ধ করছেন কেন? আমি করলাম নাকি? ওটা তো পাল্লা ভারী বলে নিজে থেকে আটকে গেল। আপনি মিথ্যে বলছেন। আমি মিথ্যে বলছি? নিতু জামার ভাঁজ খুলে বিছানায় রাখতে রাখতে বলল, মিথ্যে বলছেন এবং এক্ষুনি দরজা খুলে বেরিয়ে যাবেন। মাহবুব ভাই কিছুক্ষণ চুপচাপ নিতুর দিকে তাকিয়ে থেকে বললেন, একটা ব্রাশ থাকলে দিয়ে দে, চলে যাই। নিতু চেপে রাখা চিৎকারে চোখ রাঙিয়ে বলল, বললাম তো আমার কাছে ব্রাশ নেই, আমি দাঁত মাজি না। এই যে দেখুন আমার মুখে গন্ধ নেই। কথা ক্লিয়ার? নিতু মাহবুব ভাইয়ের মুখের কাছে এসে বড় করে করে নিঃশ্বাস ছাড়ল। মাহবুব ভাই নিতুর বাঁ হাতটা তখন পেছনে কাবজা করে ধরে ফেললেন। নিতুকে চোখ রাঙিয়ে ঠেলতে ঠেলতে দেওয়ালে চেপে ধরলেন। কত বড় বেয়াদব, বলে কিনা মুখে গন্ধ নেই। দেখি কর কর। আমার তো মনে হচ্ছে তোর মুখে এই পৃথিবীর সব গন্ধ। দেখি ঠোঁট মেল, আমাকে ধারালো কথা বলা। এত চাপার জোর আসে কোথা থেকে তোর? মুখ খোল, এক্ষুনি চাপা তুলে ফেলবো। এসে থেকেই দেখছি বাংলার নবাব বনে গেছিস। নিতু দুই ঠোঁট শক্ত করে চেপে চোখ বন্ধ করে ফেলল। মনে মনে বলল, আপনি একটা চূড়ান্ত ইতর মাহবুব ভাই। প্রতিদিন দাঁত মাজবি 2 বার, না তোর জন্য 4 বার। তুই কি করবি নাকি কেলিয়ে তোকে? গন্ধটা না শুকে তো তোকে আমি ব্রাশের প্রেসক্রিপশনটা দিতে পারবো না। মাহবুব ভাই ডান হাতে নিতুর 2 গাল চেপে ধরলেন। নিতু বলে কোকিয়ে উঠল। দরজায় দরাম দরাম কিল, পলাশ ডাকছে, নিতু নিতু নিতু। মাহবুব ভাই নিতুকে ছেড়ে দিলেন। নিতু কপাল মুছল, মেঝেতে গড়িয়ে পড়া ওড়না তুলে নিয়ে গায়ে পড়ল। চুলটা ঝেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আয়না দেখল। দরজা খুলতেই পলাশ হুড়মুড় করে ঘরে ঢুকে এলো। তুই এখানে নিতু? বড় খালুরা এসেছেন, তোকে খুঁজছেন। নিতু ঠাস করে পলাশের গালে চর বসিয়ে দিল। তুই কি জানিস পলু, তুই এই পৃথিবীর সব থেকে বেয়াদব আর বখাটে ছেলে। নিতু কথাটা বলল মাহবুব ভাইয়ের দিকে তাকিয়ে। যা বাবা, বেয়াদবির কি করলাম? এই যে এত জোরে চেঁচিয়ে ডাকলে আমাকে, চেঁচিয়ে ডাকলেই বেয়াদব হয়ে গেল? আবার মুখে মুখে তর্ক করছিস, শয়তান। নিতু আরেকটা চর বসিয়ে দিল এবং তারপর সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি মেরে বেরিয়ে গেল। নিতু চলে যেতেই মাহবুব ভাই পলাশকে ঠাটিয়ে আর একটা চর মারলেন। যা শালা, আবার কি করলাম? মহা অপরাধ করেছিস। এই যে নিতু তোকে চর মেরে চলে গেল, তুই এমনি যেতে দিলি? ছেলে হয়ে আদাঙুল মেয়ের চর খাচ্ছিস? তুই তো ছেলে নামের কলঙ্ক। ও তো এমনি মারলো, মেয়ে হয়ে চর মেরে দিল, আর তুই এমনি বলছিস? আমি হলে নিতুকে নদীতে চুবিয়ে দিতাম। সামান্য একটা চরের জন্য নদীতে চুবাতে হবে? দরকার হলে সমুদ্রে চুবাতে হবে। মাহবুব ভাই পলাশের পায়ে একটা ল্যাং মেরে বেরিয়ে গেলেন। রাতের আড্ডার আসরে সবাই গান গাইবার জন্য নিতুকে রিকোয়েস্ট করতে নিতু বলল, আমি অবশ্যই গাইব, তবে গান হবে খালি গলায়। সে কি রে, এত বাদ্যযন্ত্রের মাঝে এমনি গান? মাহবুব ভাই এত কিছু অ্যারেঞ্জ করলো, সাউন্ড বক্স। আমি সাধারণ গাই, এই বড় বড় ইনস্ট্রুমেন্টের সঙ্গে কখনোই গাইনি। দেখা যাবে এসবের সঙ্গে গাইতে গিয়ে সুরের অ্যাক্সিডেন্ট করেছি। মাহবুব ভাই সঙ্গে সঙ্গে একটা ড্রামকে লাথি মেরে উল্টে ফেলে দিলেন। নিতু তার তোয়াক্কাই করল না, সে লম্বা টান ধরল। অন্তরে বিষ ঢালে বাসি, শুধু পোড়াই ও প্রাণ গরলে। চোরাদিন দুপুরে চুরি করে, রাত্রেতে কথা নাই। গানটা নিতু এত ভালো গাইল যে গান শেষে হাততালি যেন থামছিলই না। মাহবুব ভাই কিছু বললেন না বলে পরিবেশ সৃষ্টি করতে চাইছিলেন। নিতু তার আগেই উঠে দাঁড়ালো। আমি যাই, হট্টগোল থেকে মাথা ধরে গেছে। পলু আয়, আমার সঙ্গে বসবি চল। কাঁচকলা আর তেঁতুল দিয়ে ভর্তা করব, ধনেপাতা কুচি করে কেটে দিবি আয়। পলাশ মহানন্দে উঠে এলো। পলাশের সঙ্গে মুকুল এলো, নীলু এলো। এমনি করে প্রায় 5-6 জনের একটা গ্রুপ নিতুর সঙ্গে উঠে চলে এলো। এক পর্যায়ে দেখা গেল মাহবুব ভাইয়ের গানের আসর ছেড়ে নিতুর ভর্তার আসরে সবাই চলে এসেছে। নিতু সবাইকে নিয়ে সেই আসরে গোল হয়ে বসলো।
আসরের মধ্যমণি সে, কত রাজ্যের যে আলোচনা। গল্পের এক ফাঁকে নিতুর মনে হলো মাহবুব ভাইয়ের খপ্পরে পড়ে তার ভেতরের নিতুটা যে কত স্পেশাল এতদিন তো জানাই হয়নি। বিয়ের দিনে সবাইকে অবাক করে দিয়ে নিতু নীল আর ধবধবে সাদার কম্বিনেশনের লেহেঙ্গা পরল। নীল সাদায় নিতু এই প্রথম সাজলো। 2 হাত ভর্তি নীল সাদা মেশানো স্টিলের চুড়ি, কানে সাদা মুক্তোর লম্বা দুল, গলায় সাদা আর নীল পুঁতির ভারী মালা, চোখে নীল সানগ্লাস, কপালে সাদা পাথরের টিকলি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক পরল। বিয়ের ফাংশনে মাহবুব ভাইকে দেখা গেল নীল পাঞ্জাবি পরেছেন, সঙ্গে সাদা পায়জামা। খাবারের সময় নিতুর সঙ্গে দেখা হতেই তিনি চোখ কপালে তুলে বললেন, তুই নীল পরলি কেন যে? ওহো, আমাকে ফলো করে? নিতু প্রথমে কথাটা না শোনার ভান করল। মাহবুব ভাই আবার বললেন, নীলের সঙ্গে সাদা কোন বুদ্ধিতে পড়লি? মনে হচ্ছে সাদা আর্ট পেপারে হাতের ধাক্কা লেগে একটা নীল রঙের ডিব্বা উল্টে পড়ে গেছে। নিতু মাহবুব ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, তারপর আরও মিষ্টি করে বলল, ইস, সেরকম মনে হচ্ছে নাকি? মাহবুব ভাই একটু চমকে গেলেন, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললেন, একটু খেয়াল করবি না কিসের সঙ্গে কি ম্যাচিং হয়? কন্টেম্পোরারি কালারগুলো আমি আবার ভালো বুঝি, তোর তো মাথার পুরোটাই ফাঁকা। এরপর থেকে কিছু পড়লে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করব মাহবুব ভাই, সাজেশন দিয়ে দেবেন। এখন আপনি কি দয়া করে অন্য টেবিলে খেতে বসবেন? আপনি এখানে বসলে আমি অন্য টেবিলে গিয়ে বসবো। মাহবুব ভাইয়ের মুখটা এত বড় হা হয়ে গেল। এক টেবিলে বসলে সমস্যা কি? আপনি সিনিয়র মানুষ, তাছাড়া একটা নীল রং ঘেঁটে যাওয়া আর্ট পেপার আপনার সঙ্গে বসে খাবার খাচ্ছে, এটা দেখে যদি আপনার খাওয়ার সমস্যা হয়, ঠিকঠাক যদি খেতে না পারেন, ওকে ফাইন, আমি যাচ্ছি। নিতু নরম করে হেসে উঠে এলো। নিতুর সঙ্গে সঙ্গে পলু আর বকুলও উঠে এলো। নিতু জমিয়ে খাওয়া দাওয়া শেষে বিশাল এক কিলি পান মুখে পুরে যখন পুকুর ঘাটের সিঁড়িতে বসেছে, অমনি মাহবুব ভাই এসে হাজির হলেন। তুই পান খাচ্ছিস? নিতু মাথা নেড়ে হাসলো, ইয়েস। মাহবুব ভাই গলার স্বর পঞ্চমে তুলে বললেন, পান খাবার মতো এত দুঃসাহস তোর হয় কি করে ফাজিল? পান ফেল, এক্ষুনি ফেল, মারবো এক চর। নিতু উঠে দাঁড়ালো, শব্দ করে পানের পিচকি ফেললো। আঙুলের মাথা থেকে একটু চুন মুখে নিয়ে মাহবুব ভাইয়ের মুখোমুখি এসে দাঁড়ালো। হাসি মুখ করে মধুর স্বরে বলল, মাহবুব ভাই, আপনি কি জানেন আপনি যখন এরকম চেঁচিয়ে কথা বলেন আপনাকে তখন প্রসব বেদনায় ছটফট করা কালো বিড়ালের মতো দেখায়, যে বিড়ালের দুটো বাচ্চা হয়ে আরেকটি দরজায় আটকে আছে, একদম সেরকম। আরেকটা ব্যাপার ইদানিং আমি লক্ষ্য করে দেখেছি, আপনার আচার আচরণ অসুখ করে লোম ঝরে যাওয়া রাস্তার সেই প্রাণীটার মতো। প্রাণীটার নাম আমি এই মুহূর্তে মুখে আনছি না, কারণ আপনি আমার বড়। আফটার অল আমি বড়দের সম্মান করতে জানি, এটা আমি খুব মানিও। তাও বেয়াদবি নেবেন না প্লিজ, আমার মনে হলো আপনাকে একটু ওয়ার্ন করা দরকার, তাই বললাম। মাহবুব ভাই হাঁ করে তাকিয়ে আছেন। নিতু দুটো সিঁড়ি লাফ দিয়ে উঠে আবার পানের পিক ফেলল, ঘুরে তাকিয়ে বলল, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি সরি মাহবুব ভাই। আরেকটা ছোট রিকোয়েস্ট, আমার ব্যাপারে কনসার্ন না দেখালে ভালো হয়, ইট ইরিটেটস মি। আমার কেন জানি মনে হয় আপনি আমার ভালো চান না, আপনি আমার নাম ধরে ডাকলে অশান্তি হয় খুব। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? আমি সাধ্যমতো ভদ্রভাবে বললাম, এরপর বোধহয় আর এভাবে বলতে পারবো না, সরি। কথাগুলো বলে নিতু সিঁড়িগুলো লাফিয়ে বেয়ে উপরে চলে এলো। পেছনে তাকালে সে ঠিক দেখত মাহবুব ভাই মাথা ঘুরে পুকুরে পড়ে গেছেন। বৌভাতের দিন লীলাপুর শ্বশুরবাড়ি যাবার সময় নিতু যখনই গাড়িতে বসতে গেল, শুনলে সামনের সিট মাহবুব ভাইয়ের। নিতু প্রথমে খুব স্বাভাবিকভাবেই গাড়িতে বসলো, তারপর হুট করে বলল, গরম লাগছে বেশি, আমি অন্য গাড়িতে যাব। নিতু নেমে এলো এবং অন্য গাড়িতে উঠতে যাবে, তখন মাহবুব ভাই রক্তচক্ষু করে ছুটে এলেন। তুই গাড়ি থেকে নেমে এলি কেন? তুই একজন নামায় কত গোলমাল বেঁধেছে জানিস? আমি হিসেব করে লোক বসিয়েছি, নেমে এলি কেন? এত সাহস বেড়েছে কেন তোর? আমার জন্য গোলমাল বাঁধলে দরকার পড়লে আমি যাব না। আপনি এত হাইপার কেন হচ্ছেন মাহবুব ভাই? একটা সামান্য সিটই তো। আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে পৃথিবীব্যাপী ধ্বংসাত্মক ভূমিকম্প হচ্ছে। এই যে আমি সিট ছেড়ে দিলাম, হ্যাপি? মাহবুব ভাই গাড়িতে রাখা পানির বোতলটা নিতুর মাথায় ঢেলে দিলেন। বড় খালা ছুটে এলেন। কিরে নিতু, কি হয়েছে? নিতু ঠান্ডা স্বরে বলল, আমি ওই গাড়ি থেকে নেমে এসেছি বলে মাহবুব ভাই আমার মাথায় পানি ঢেলে দিয়েছেন।
গতকাল তিনি মাহবুব ভাই চেঁচিয়ে বললেন, আমি ইচ্ছে করে ঢালিনি খালা। নিতু বসতে গেল, ক্যাপটা খোলা ছিল, নিতুর মাথায় পড়ে গেল। দাঁড়া নিতু, আমি এক্ষুনি টাওয়াল নিয়ে আসছি। প্লিজ আপনি টাওয়াল আনবেন না, আমি চেঞ্জ করতে এমনিতেও ভেতরে যাব। বউ ভাত ক্যান্সেল হলো। ব্যাপার না, থাক। মাহবুব ভাই ঘোষণা দিলেন তিনিও বউ ভাতে যাচ্ছেন না। তার মাথা ব্যথা। তার কিছুক্ষণ পরে দেখা গেল নিতু দারুণ করে সেজেগুজে এসে গাড়িতে বসলো। নিতু যেই গাড়িতে বসলো মাহবুব ভাই কিল মেরে গাড়ির জানালার একটা কাঁচ ফাটিয়ে দিলেন। যেন কিছুই হয়নি। নিতু এমনভাবে বলল, যাক এবার পেছনের সিটেও বাতাস লাগবে। এভরি ব্যাড অ্যাকশন হ্যাজ এ গুড রিয়াকশন। বৌভাত থেকে ফিরে নিতু শুনল মাহবুব ভাই চলে গেছেন। সত্যি চলে গেছেন? নিতু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো। আসলেই চলে গেছেন। কারো কাছে কিছু কি বলে গেছেন? বাড়িতে নানু ছিলেন। নিতু বারবার করে ইনিয়ে বিনিয়ে জানতে চাইলো, মাহবুব ভাই হুট করে কেন চলে গেল নানু? কইল শরীর খারাপ লাগতেছে, ছুটিও নাই, অসুস্থ হইলে তো যাইতেও পারবে না। সব জিনিসপত্র নিয়ে গেছে তো, কিছু ফেলে যায়নি তো? জিনিসপত্র ফেলাইয়া যাইব কেন? হের কি মাথা খারাপ? ঠিক কখন গেল? তোরা যাওয়ানের পর কতক্ষণ ভুসভাস কইরা বারান্দায় চকিতে ঘুমাইলো। এরপরে উইঠা পুকুরে কতক্ষণ জাল খাওয়াইয়া মাছ ধরলো। তারপর গোসল দিয়া ভাত খাইয়া নানু জায়গা কইল। শৈল ম্যাজ করতেছে। তুমি কপালে হাত দিয়ে দেখনি জ্বর ছিল কি না? হাত দিয়ে দেখনের কি আছে, বুইরা পোলা, জ্বর আইলে তো নিজেই কইতো। চোখ লাল ছিল? চোখ লাল থাকবো কেন? আর তুই এত মাহবুবের তদন্ত লইতেছিস কেন? তুই কি সিআইডি বনছস? এতে সিআইডির কি দেখলে? আমি তো এমনি জানতে চাইলাম। ছোট আন্টি জিজ্ঞেস করলো আমাকে বারবার করে। সারা সন্ধ্যা নিতুর দম বন্ধ কাটলো। গলায় ভাতের দলা আটকে গেল। পানি খাওয়ার সময় যেমন বুকে ব্যথা করে, তেমন করে একটু পরপর বুকে ব্যথা করে উঠছিল। বৌভাত থেকে ফিরে নিতুর কাপড় ছাড়া হলো না, হাত মুখ ধোয়া হলো না, চুলের ক্লিপ খোলা হলো না, ঠোঁটের অল্প উঠে যাওয়া লিপস্টিক ভালো করে তোলা হলো না, ঘষে যাওয়া ঘোড়াটে কাজল মোছা হলো না। সন্ধ্যাবেলায় আলো মিলিয়ে যাওয়ার পর কখনোই তো এমন ভেতরে খা খা করে ভয় লাগেনি। আজ কেন লাগছে? উফ! এমনকি রাতে মা যখন জোর করে নিয়ে নিতুকে খেতে বসালেন, মুখের ভেতর টক হয়ে বমি পাচ্ছিল শুধু। শেষ পর্যন্ত নিতুর খাওয়াই হলো না। ঘুমোতে এসে সে সবার সঙ্গে শুতে পারল না। বারান্দার ছোট চকিতে দু হাতের জোরের উপর গাল রেখে কাত হয়ে হাঁটু বেঁকিয়ে গুটিসুটি মেরে শুয়ে বারবার শুধু গাল ভিজে যাচ্ছিল। সেই অবস্থায় নিতু কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। ঘুম ভাঙল কারো ঝাঁকিতে। এ কি মাহবুব ভাই? নিতু ভালো করে চোখ কষলে নিয়ে চোখ খুলল। সত্যিই মাহবুব ভাই। নিতু ও আল্লাহ বলে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই মাহবুব ভাই চুপ বলে মুখ চেপে ধরলেন। খবরদার একদম চেঁচাবি না, একদম না। নিতু কিছু বলতে চাইল। মাহবুব ভাই মুখ থেকে হাত সরালেন। আপনি আপনি তো চলে গেছিলেন। গিয়েছিলাম, শরীর খারাপ লাগছিল বলে। তো এখন আবার ফিরে এসে আমায় কেন ডাকলেন? সে তো আমি এখানে ঘুমোবো বলে। এটা আমার চকি। যা ঘরে যা, ধিঙ্গি মেয়ে উঠোনে বেসামাল ঘুমোচ্ছিস। ছি! আমি মোটেও বেসামাল হয়ে ঘুমোইনি। তাহলে আমি কি বলবো? কি দেখেছি বলবো? আমার বান্ধবী নোভা কত লক্ষ্মী হয়ে শোয় জানিস? রাতে ঘরের লাইট নিভিয়ে দিয়েও ও জানালার পর্দা টেনে দেয়। আপনি নোভার ঘুমানোও দেখেছেন? না দেখার কি আছে, সে আমার কাছের বান্ধবী। নিতু মনে মনে বলল, একটু আগে আমি আপনার জন্য কেঁদে খুব ভুল করেছি, ভীষণ বোকামি করেছি। আপনি আসলে একটা কালো বিড়াল, বাচ্চা হওয়া বিড়াল। আপনি আমার কান্না পাবার যোগ্যই না। কিন্তু মুখে বলল, আমি ঘরে যাব না, আমি এখানেই শোবো। মাহবুব ভাই ক্লান্ত গলায় বললেন, নিতু বলছি তো ঘরে যা। এত রাতে আমি সবাইকে একদম ঘুম ভাঙাবো না। এমনিতেই ফিরে এসেছি বলে ওরা প্রশ্ন করে করে মেরে ফেলবে আমাকে। যা ফোট। আমি বললাম তো যাব না। বেশ, যাবি না তো? ঠিক আছে, আমি কিন্তু তোর পাশেই শোবো। মাহবুব ভাই ঠিক নিতুর গা ঘেঁষে শুয়ে পড়লেন। শুধু শুয়ে পড়লেন না, বা পাটা বিচ্ছিরিভাবে নিস্তেজ করে নিতুর পায়ের উপর তুলে দিলেন। নিতু ফিসফিস করে বলল, আপনি সত্যি সত্যি এখানে শোবেন? মাহবুব ভাই জবাব দিলেন না। শুধু নিতুর দিকে পাশ ফিরে কোমরে হাতটা পেঁচিয়ে দিলেন। নিতু অস্পষ্ট গলায় বলল, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে মাহবুব ভাই, খুবই। আপনি আমাকে ছাড়ুন। শ্বাসকষ্ট যখন হচ্ছে ঘরে যা না, এখানে শ্বাস বন্ধ করে মরছিস কেন? তুই এখানে থাকলে আমি শ্বাসকষ্টে মরে যাব। কি বাজে ঘামের গন্ধ তোর গায়ে। এই তুই কিছু মাখিস টাখিস না? আজকাল তো কত ধরনের বডি লোশন পাওয়া যায়। লজ্জায় নিতুর শরীর শিরশির করে এলো। নিতু ভালো করেই জানে তার গায়ে ভীষণ মিষ্টি গন্ধ। নিতুর বডি লোশন
অ্যানচেন্টার এলিউরি। মা বলেন, নিতুরে তোর গায়ের গন্ধটা এত মিষ্টি যে তোর কাছে প্রজাপতি এলেই তো ভুল করবে, বলবে আহা এই মিষ্টি ফুলটা কখন ফুটলো। মাহবুব ভাই আবারও নিতুর গায়ে লম্বা করে নাক টানলেন। বাজে ঘামের গন্ধ তো, বারবার শুকছেন কেন? নিতু মাহবুব ভাইয়ের হাতটা সরিয়ে দিয়ে কোনো রকমে উঠে বসলো। মাহবুব ভাই এবার পুরো জায়গাটা দখল করে উপুর হয়ে শুয়ে পড়লেন। নিতু মাথার ভেতরে কেমন যেন সব এলোমেলো লাগছে, গায়ে ঘাম হচ্ছে, কিছুর সঙ্গে কিছু যেন মিলছে না। রাগ আর জেদ মিশে কী সব কল্পনা হয়ে গেছে। আপনি সত্যি এসেছেন তো মাহবুব ভাই? না, আমি মিথ্যে মিথ্যে এসেছি, বলেই তিনি নিতুর করে আঙুলটা নিয়ে ফটাস করে কামড় দিয়ে দিলেন। তুই আমাকে সেদিন কি বেয়াদবের মতো বকলি না, ওসব কিন্তু আমার মোটেও খারাপ লাগেনি। তোর বুদ্ধিশুদ্ধি কম, বকতেই পারিস, তোকে ক্ষমা করে দিয়েছি, যা বড় হ আর বেঁচে থাক। ক্ষমাকে চাইলো? আমি মাহবুবের কাছে ক্ষমা চাইতে হয় না বুঝলি, আমি দিয়ে দিই, সব আপনা আপনি থেকেই দিয়ে দিই। আই এম ভেরি ব্রড মাইন্ডেড পারসন। মাহবুব ভাই উঠে বসলেন। শার্টটা খুলে দে তো নিতু, গরম লাগছে খুব। আপনার শার্ট আমি খুলে দেবো কেন? তোর এত বড় অপরাধের পর যে আমি তোকে ক্ষমা করলাম সেই জন্য শার্ট খুলে দিবি, তারপর আমায় এক গ্লাস ঠান্ডা পানি এনে খাওয়াবি, খুব তৃষ্ণা পেয়েছে, এবং আমি যখন ঘুমোতে শুব তুই আমার জুতোটা খুলে দিবি। নিতু বসা থেকে উঠে দাঁড়ালো, দীর্ঘশ্বাস ফেললো। শয়তানটার আসল রূপ আবার বেরোচ্ছে। এটা সত্যি সত্যি মাহবুব ভাই, কোনো কল্পনা নয়। দাঁড়িয়ে পড়লি কেন, যা বলছি কর। আমি এসবের কিছুই করব না, আমার নিজের গলা শুকিয়ে আসছে, আমার নিজের আগে পানি খাওয়া দরকার। মারবো এক চর, ঘাট তেরা চূড়ান্ত হয়েছিস, মাথা ফাটিয়ে দেবো তোকে মেরে। নিতু চৌকির নিচে পড়ে থাকা ওড়নাটা তুলে গায়ে পড়ল, চুলটা আঙুলে পেঁচিয়ে এলোমেলো খোপা করলো। আপনি সবসময় আমাকে এই ধরনের কথা বলার সাহস কোথা থেকে পান বলুন তো? আপনার কি মনে হয় আপনার দুর্ব্যবহার আপনাকে খুব স্পেশাল বোঝায়? মোটেও না, অন্তত আমার কাছে তো নয়ই। আমার জাস্ট রাগ হয় আপনার উপর। শক্তিতে যদি পেরে উঠতাম আপনাকে আমি মেরে তক্তা করে ফেলতাম। মাহবুব ভাই একটানে নিতুকে টেনে বিছানায় বসিয়ে দিলেন। নিতুর দুটো হাত নিজের ডান হাত দিয়ে শক্ত করে ধরলেন। ওড়না আবার পড়ে গেল নিতুর। বাঁ হাতে তিনি নিতুর গলার সাদা পুঁতির মালাটা ছিঁড়ে নিলেন। সব পুঁতি মেঝেতে ছড়িয়ে পড়ল। তোকে আমি কি করতে পারি জানিস, কি করতে পারি? নিতু শক্ত গলায় বলল, কাউকে জোর করাটাকে বাহাদুরি কিছু করা বোঝায় না, এটা বরং নিঃশক্তির কুযুক্তি। এত কথা শিখেছিস তুই? শিখতে হবে কেন, আমি জানি। গলায় পাড়া দিয়ে দম বন্ধ করে ফেলবো তোর, বেয়াদব। নিতু একটা জোরে সোরে চিৎকার দেবার আগেই সে টের পেল মাহবুব ভাই তার ঠোঁট চেপে ধরেছেন। এবার হাতে নয়, অন্যভাবে। শরীর অবশ হয়, অ্যানেস্থেসিয়া বুঝি একেই বলে। কি যে হলো নিতুর, এত রাগ জেদ আর অভিমানের কোনো শক্তিতেই সে নিজেকে ছাড়াতে পারল না।